সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী 2026, তোমাদের প্রস্তুতির একেবারে শেষ প্রান্তে রয়েছে। খুব খুব শীঘ্রই তোমাদের নির্বাচনী পরীক্ষা শুরু হবে। আশা করছি তোমরা ভালো প্রস্তুতি নিয়েছ। তো শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আমি তোমাদেরকে কিছু বিষয় আলোচনা করব। আজকে আমরা আলোচনার বিষয় বাংলা প্রথম পত্র প্রত্যুপকার গল্পটি নিয়ে। এটা লিখেছেন, তোমরা অবশ্যই জানো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শুরুতেই একটি কথা বলে রাখি যে একটা গল্পকে সহজে মনে রাখার জন্য বা গল্পের ঘটনাটাকে মনে রাখার জন্য তোমরা গল্পটার একটু সামারাইজ করবে। মোটামুটি তোমরা একটু নোট করে নিতে পারো সহজে মনে রাখার জন্য, আইডেন্টিফাই করার জন্য যে গল্পের উল্লেখযোগ্য ঘটনাগুলো কি। কারণ হচ্ছে এই যেহেতু তোমাদের পরীক্ষা সৃজনশীল পদ্ধতির, এই গল্পগুলো থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো আসে সেটা অনেকটা এরকম। এই গল্পের অনুরূপই কিছু গল্প তোমাদেরকে দেওয়া হবে, বা যেটাকে আমরা অনুচ্ছেদ বলি। এই অনুচ্ছেদে ওইরকমই একটা ঘটনার বিবরণ তোমরা পাবে, এবং যেখানে মূল গল্পের অর্থাৎ এই প্রত্যুপকার গল্পের যে কয়টা চরিত্র রয়েছে তাদের সাথে হয়তো ওই গল্পের কিছু চরিত্রে মিল থাকবে অথবা কিছু চরিত্রে পার্থক্য থাকবে। তো তোমাদেরকে ওই পার্থক্যটা তুলে ধরা বা বিশ্লেষণ করা, বা তাদের মধ্যে কি মিল রয়েছে এটা বিশ্লেষণ করা, এই ধরনের প্রশ্নই সাধারণত পরীক্ষায় এসে থাকে। যেহেতু সৃজনশীল পদ্ধতির পরীক্ষা তোমাদের, কাজেই তোমাদের তো আসলে মুখস্থ করার কিছু নেই, বা মুখস্থ করা থেকে বের হয়ে আসার জন্য এই সৃজনশীল পদ্ধতি। তাই সৃজনশীল পদ্ধতিতে তোমরা সহজে কিভাবে ভালো উত্তর দিতে পারো সেটাই হচ্ছে আমার আলোচনার মূল বিষয়। যদি কিছু কৌশল তোমরা নেও বা অবলম্বন করো, তাহলে বাংলা প্রথম পত্র যে বিষয়টি রয়েছে সেখানে তোমরা খুব সহজেই সৃজনশীল প্রশ্নগুলো উত্তর দিতে পারবে এবং ভালোভাবে উত্তর দিতে পারবে। অর্থাৎ সহজে পুরো বিষয়টাকে কিভাবে আয়ত্ত করা যায়। তাহলে আমরা যদি দেখি এই প্রত্যুপকার গল্পের মূল চরিত্র কি বা কয়টা চরিত্র রয়েছে, আমরা যদি টোটাল গল্পটাকে একটু সামারাইজ করি তাহলে আমরা সেখানে কি পাই। এই গল্পে রয়েছে খলিফা মামুন, যার একজন প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। এবং আরো একটি গল্পটা যদি আমরা ধারাবাহিকভাবে বলি তাহলে দেখা যাবে যে খলিফা মামুন আলী ইবনে আব্বাসকে একজন বন্দির দায়িত্ব দেয়, অর্থাৎ ওই বন্দিকে তার নিজ দায়িত্বে যেন বন্দি করে রাখে এবং পরের দিন বিচার কার্য করবে বলে সিদ্ধান্ত নেয়। তো আলী ইবনে আব্বাস ওই বন্দিকে তার নিজের গৃহে নিয়ে বন্দি করে রাখে এবং প্রসঙ্গত তার সাথে কথা বলে যে তার আসলে বাড়ি কোথায়, তার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করে। তো কথা বলতে গিয়ে তিনি জানতে পারেন, অর্থাৎ আলী ইবনে আব্বাস জানতে পারেন যে বন্দি তার বাড়ি হচ্ছে ডেমাস্কাসে, এবং ওই বন্দির বাড়ি যে এলাকায়, ওই এলাকায় আলী ইবনে আব্বাস অতীতে একটি বিশেষ পরিস্থিতিতে আশ্রয় নিয়েছিলেন, এবং ওই আশ্রয়দানকারী তার জীবন বাঁচিয়েছিলেন, তাকে সহযোগিতা করেছিলেন। এবং যখন মাসখানেক পরে তিনি বাড়ি ফিরে আসবেন তখন ওই আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসকে প্রয়োজনীয় স্বর্ণমুদ্রা, ঘোড়া এবং বৃত্ত তার বাড়ি ফিরে আসার জন্য দিয়ে সহযোগিতা করেছিলেন। তো আলী ইবনে আব্বাস তার ওই জীবন বাঁচানো পাশাপাশি তাকে যে আতিথ্যতা করেছে এবং বাড়ি ফেরার সময় তাকে যে সব সহযোগিতা করেছে সেগুলোর জন্য ওই আশ্রয়দানকারীর প্রতি যথেষ্ট কৃতজ্ঞ ছিলেন, এবং তিনি চাচ্ছিলেন যেন কোনো না কোনোভাবে ওই আশ্রয়দানকারীর সহযোগিতায় যদি আসতে পারেন। তিনি অনেক খুঁজেছেন কিন্তু তার হদিশ তিনি পান নাই। তো এই বিবরণ শুনে এই বন্দী বুঝতে পারলো যে সেই আশ্রয়দানকারী সেই নিজেই, অর্থাৎ এই বন্দী আলী ইবনে আব্বাসের আশ্রয়দানকারী। এবং
তিনি বিস্তারিত শুনে এই আলী ইবনে আব্বাসের কাছে এই বন্দী শুধু সহযোগিতা চাইলেন এইটা যে আমাকে যে বন্দি করে নিয়ে আসা হয়েছে, আমি বাড়িতে কাউকে বলে আসতে পারিনি, কাজেই আপনি যেহেতু আমার উপকার করতে চান, সুতরাং শুধু আমাকে, আমার পরিবারকে আমার খবরটা পৌঁছে দিবেন। এখানে লক্ষণীয় বিষয় দেখুন, সে কিন্তু তার জীবন বাঁচিয়েছে, তাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে, তারপরেও সে কিন্তু আজকে অন্য কোনো অসৎ সহযোগিতা তার কাছে চায়নি। অর্থাৎ তিনি কিন্তু চাইতে পারতেন, এই বন্দী কিন্তু চাইতে পারতেন যে একদিন আমি আপনার জীবন বাঁচিয়েছি, কাজে আজকে আপনি আমার জীবন ভিক্ষা দেন, অথবা আমাকে ছেড়ে দেন, আমি যেন বাড়ি চলে যেতে পারি। উপরন্তু আলী ইবনে আব্বাস এই বন্দীকে অফার করলেন, প্রস্তাব করলেন যে আপনাকে এই মুহূর্ত থেকে মুক্ত, আমি আপনাকে মুক্ত করে দিচ্ছি, আপনি চলে যান, বাদশাহ বা খলিফা আমার যা শাস্তি দেবার দেবে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই বন্দী অর্থাৎ আলী ইবনে আব্বাসের অতীতে আশ্রয়দাতা, তিনি কিন্তু এই সুযোগ নিতে রাজি হননি। অর্থাৎ আমরা অনেক সময় এরকম প্রত্যাশা করি, অর্থাৎ যেটাকে বলা হয় স্বজনপ্রীতি, আমাদের দেশে কিন্তু এটা প্রায়ই ঘটে থাকে বা বাস্তবতা, যে আমরা ওই নানানভাবে প্রিয়জনদের কাছ থেকে নানান সুবিধা নিতে চেষ্টা করি, সরকারি বেসরকারি বিভিন্ন কাজে, বিভিন্ন সিচুয়েশনে। কিন্তু এই গল্প আমাদের জন্য আদর্শ হতে পারে, যে তিনি তার জীবন বাঁচিয়েছেন, তারপরও আজকে এই দুর্দিনে তার কাছ থেকে অসৎভাবে কোনো সহযোগিতা তিনি চান নাই। তো এটা আমাদের জন্য, আমাদের দেশের মানুষের জন্য একটা দৃষ্টান্ত। আমাদের শিক্ষার্থীদের উচিত বা আমাদের সবারই উচিত এই আদর্শটাকে আয়ত্ত করা বা লালন করা। যাই হোক, তিনি পরের দিন খলিফার কাছে গেলেন। আলী ইবনে আব্বাস খলিফার কাছে গিয়ে বিস্তারিত বললেন যে এই লোকটা আসলে অপরাধী নয় বা অপরাধ করার মতো লোক নয়, তিনি তো অতীতকালে আমাকে এরকম সহযোগিতা করেছিলেন। তো সব শুনে, যদিও প্রথমে খলিফা রাগান্বিত হয়েছিলেন, কিন্তু সব শোনার পর তিনি ওই বন্দীকে মাফ করে দেন এবং বলেন তাকে খলিফার কাছে নিয়ে আসার জন্য। তো খলিফার নিকট যখন নিয়ে আসলেন বন্দীকে আলী ইবনে আব্বাস, তখন খলিফা তাকে বললেন যে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। শুধু ক্ষমাই করে দেননি খলিফা, তাকে বিভিন্ন ধরনের উপঢৌকন দিয়েছেন, উপহার দিয়েছেন, মূল্যবান জিনিসপত্র দিয়েছেন, স্বর্ণমুদ্রা দিয়েছেন, এবং তাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য ঘোড়া দিয়েছেন। এবং ওই বাগদাদের যে খলিফা, তাকেও চিঠি লিখে দিয়েছেন যেন এই ব্যক্তিকে কোনো রকম হয়রানি না করা হয়। তাহলে এই যে ঘটনাটা, এই হচ্ছে মোটামুটি এই গল্পের ঘটনা, ঠিক আছে? তা আমরা যদি এই ঘটনাটা মনে রাখি, এই সংক্ষিপ্ত আকারে যদি আমরা ঘটনাটাকে মনে রাখি, তাহলে এখন এই গল্পের আলোকে যত সৃজনশীল প্রশ্ন দেওয়া হোক না কেন, আমরা কিন্তু সেটা বুঝতে পারবো, এবং ওই সৃজনশীল প্রশ্নের উত্তর কিন্তু আমরা সহজেই দিতে পারবো। তো তোমাদের জন্য এটা একটা ভালো কৌশল হতে পারে, যেভাবে গল্পটাকে সামারাইজ করা বা সংক্ষিপ্ত করে নিয়ে মূল ঘটনাটাকে মনে রাখা। কারণ পুরো গল্পটা তো আসলে পরিমুখস্থ করা সম্ভব নয় বা মনে রাখাও সম্ভব নয়, কাজেই সবটা রাখার প্রয়োজন নেই, মূল ঘটনাটা মনে রাখা। তাহলে দেখবে যে এই গল্পে থেকে যেসব সৃজনশীল প্রশ্ন আসবে, সেগুলোর উত্তর তুমি সহজেই দিতে পারতেছো। কাজেই আমি তোমাদের বোঝানোর জন্য একটা অনুশীলন আমি তোমাদেরকে দিচ্ছি। যেমন তোমাদের পাঠ্য বই রয়েছে, এটা চুরির অভিযোগে কিছু লোক জনৈক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করলো। ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দীকে তার বাড়িতে রাখতে। ঘটনাক্রমে আমজাদ জানতে পারলেন বন্দী ব্যক্তি আর কেউ নয়, সে 10 বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল, নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল। কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না চেনার বান করে চুপ করে রইল। এই যে এখানে একটি ছোট্ট অনুচ্ছেদ দেওয়া হয়েছে, যে এই আমজাদটা আসলে কি? আমজাদকে যদি আমরা দেখি, যে
আমাদের মূল গল্পের যে আলী ইবনে আব্বাস তার সাথে কিন্তু মিলে যায়, যদিও আচরণের তফাৎ রয়েছে। অর্থাৎ এই আলী ইবনে আব্বাস তার বন্দির কাছ থেকে পাওয়া উপকার স্বীকার করেছিলেন এবং সেটা স্বীকার করে খলিফার কাছে এই বন্দির জন্য সাহায্য প্রার্থনা করেছিলেন, ক্ষমা প্রার্থনা করেছিলেন। কিন্তু এই অনুচ্ছেদে চৌকিদার এই বন্দির দ্বারা উপকৃত হওয়ার পরেও যে এখন সে এই তার উপকারের কথা স্বীকার করে নাই, বরং সে বিষয়টাকে চেপে গিয়েছে, নাচেনার ভান করেছে। তাহলে এখানে প্রশ্ন কি দিয়েছে? প্রত্যুপকার শব্দের অর্থ কি? খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন? এই দুইটা প্রশ্ন সরাসরি আমাদের মূল গল্প থেকে দেওয়া হয়েছে। তো প্রত্যুপকার শব্দের অর্থ আমরা জানি যে উপকারের উপকার করা। আর খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন? তিনি চিন্তা করেছিলেন। ওই গল্পের মধ্যে আমরা দেখেছি যে আলী ইবনে আব্বাস যে ঘটনাটি বলেছেন তার প্রেক্ষিতে তাকে ক্ষমা করে দেওয়া যায় কিনা, মোটামুটি এটুকু। তারপর উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকের গল্পে কোনো ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়, ব্যাখ্যা করো। উদ্দীপকের বন্দির ঘটনা আর প্রত্যুপকের গল্পের কোন ঘটনাকে স্মরণ করে দেয়? তা আমরা তো সহজেই দেখি যে ওই ঘটনাটি মনে করে দেয় আলী ইবনে আব্বাস যে কাছে যে খলিফা মামুন যে বন্দিকে দিয়ে দিলেন তার নিজের কাছে আশ্রয় রাখার জন্য। এই ঘটনা আর এই ঘটনা কিন্তু সেম। এখানে চেয়ারম্যান দিয়েছে, ওখানে খলিফা দিয়েছে, তো সেম। এটাকেই একটু ব্যাখ্যা করো। তাহলে এটা ব্যাখ্যা করা খুবই ইজি ব্যাপার। তারপর ঘ নম্বর প্রশ্ন বলেছে আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয় বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয়, বিশ্লেষণ করো। এখন বলছে যে আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয় বন্দি কর্তৃক উপকৃত। অর্থাৎ আলী ইবনে আব্বাস যেমন তার কাছে তার জিম্মায় রাখা বন্দির দ্বারা উপকৃত হয়েছিলেন, এখানে এই গল্পে এই অনুচ্ছেদের আমজাদ সেও ওই চৌকিদার আমজাদও তার বন্দি কর্তৃক উপকৃত হয়েছিলেন। কিন্তু আলী ইবনে আব্বাস কি করেছিল? তার উপকারটা স্বীকার করেছিল এবং বন্দিকে সহযোগিতা করার চেষ্টা করেছিল। কিন্তু আমজাদ কি করেছে? সে চিনেও না চিনার ভান করেছে এবং তাকে কোনো ধরনের উপকার করার চেষ্টা সে করেনি। তাহলে আমরা উভয়ই বন্দি করতে উপকৃত হলে একরকম নয়। তাহলে আমরা এই দুইটা ঘটনা তারা কিভাবে উপকৃত হয়েছে দুইটা ঘটনা আনতে পারি এবং একজন এটা স্বীকার করেছে, অন্যজন এটা স্বীকার করেনি। এটা নিয়ে এসে তাদের যে আচরণের যে পার্থক্য সেটা আমরা তুলে ধরতে পারি। তাহলে দেখা গেল কি, যদি আমরা সংক্ষিপ্তভাবে এই গল্পের এইটুকু কথা মনে রাখি, তাহলে যেভাবেই অনুচ্ছেদ দেওয়া হোক না কেন খুব সহজেই তুমি সেটা বুঝতে পারবে এবং যথাযথভাবে উত্তর দিতে পারবে। তো শেষ মুহূর্তে প্রস্তুতি হিসেবে আমি খুবই সংক্ষেপে এই প্রত্যুপকার গল্পটি আলোচনা করেছি। আশা করি তোমরা উপকৃত হবে। তো পর্যায়ক্রমে আমি প্রত্যেকটা গল্প এবং কবিতা তোমাদের জন্য আলোচনা করব, যাতে শেষ মুহূর্তের প্রস্তুতিটা তোমাদের আরো ভালো হয়। তো সে পর্যন্ত ভালো থাকো এবং শেষ মুহূর্তের প্রস্তুতিটা তোমাদের ভালো হোক এবং তোমরা সবাই নির্বাচনী পরীক্ষায় সফল হও এবং পাশাপাশি তোমাদের ফাইনাল পরীক্ষা SSC 26 সেটাতেও তোমরা প্রত্যেকে কৃতকার্য হয়, সে প্রত্যাশা রইল। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো গল্প।